আমি একজন যুবক ছিলাম এবং একজন ধনী ব্যবসায়ী আমাকে তার বাড়িতে চাকর হিসেবে রাখেন। সেই ব্যবসায়ীর স্ত্রী খুব সুন্দরী ও যুবতী ছিলেন। তিনি আমার চেয়ে কয়েক বছর বড় ছিলেন। মালিক সপ্তাহের পর সপ্তাহ ব্যবসায়িক কাজে বাড়ি ফিরতেন না, ফলে আমি এবং মালকিন বাড়িতে একা থাকতাম। মালকিন ইচ্ছাকৃতভাবে আমার সামনে এমন পোশাক পরতেন যা হয়তো কেউ কখনো পরার কথা ভাবতেও পারে না। এক রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, যখন কেউ আমার ঘরের দরজা খুলে আমার কাছে এসে শুয়ে পড়ল। আমি চোখ খুলে দেখলাম এটি মালকিন। মালকিন লাল নাইটগাউন পরেছিলেন। তিনি আমাকে তেলের বোতল ধরিয়ে বললেন, চলো রাহিল, শুরু করো। সেই রাতে আমার হুঁশ উড়ে গিয়েছিল যখন মালকিন সারা রাত আমার সাথে কাটালেন। আমার নাম রাহিল এবং আমার বয়স 2-4 বছর। আমি 10 বছর বয়সে একজন বড় ব্যবসায়ীর বাড়িতে কাজ করতাম। যখন আমি আমার অতীতের কথা জানি তখন আজও আমার ঘাবড়ে যায়। আমার মালিক একজন খুব ধনী মানুষ ছিলেন এবং এই কারণে তিনি বেশিরভাগ সময় ব্যবসায়িক কাজে অন্য দেশে যেতেন, যার ফলে মালকিন প্রায়ই বাড়িতে একা থাকতেন। মালকিনের নাম ছিল অদিতি। মালিক আমাকে বাড়ির দেখাশোনার জন্য রেখেছিলেন এবং এজন্যেও যে মালকিন একা থাকেন এবং আমি তারও দেখাশোনা করব। আশ্চর্যের বিষয় ছিল যে মালিক এত বড় বাংলোর নিরাপত্তার জন্য কোনো সিকিউরিটি গার্ডও রাখেননি। সেই সময় আমার বয়স ছিল 1-4 বছর এবং মালকিনের বয়স ছিল 2-0 বছর। আসলে মালকিন বড় সাহেবের চেয়ে 1-0 বছর ছোট ছিলেন। যেহেতু আমার সম্পর্ক একটি দরিদ্র পরিবারের সাথে ছিল এবং আমরা 5 ভাইবোন ছিলাম, আমি সবার ছোট ছিলাম, তাই মা-বাবা আমাকে কাজের সূত্রে বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। এভাবে আমি কাজ খুঁজতে খুঁজতে শহরে চলে আসি এবং মালিকের নজরে পড়ি। তিনি আমাকে তার কাছে চাকর হিসেবে রাখলেন। তিনি ভেবেছিলেন যে আমি একটি শিশু এবং মালকিনের আমার সাথে কোনো সমস্যা হবে না। প্রায়শই সন্ধ্যার পর মালকিন আমাকে বাড়ি যেতে দিতেন না, আমাকে তার কাছেই রাখতেন। কিন্তু আমি কোনো না কোনো অজুহাত করে প্রতিদিন বাড়ি চলে যেতাম। সেই সময় আমার বেতনও খুব কম ছিল। একদিন মালকিন বললেন, আমি তোমার বেতন দ্বিগুণ করে দেব, তুমি রাতে এখানেই থাকবে। যখন আমি এই কথা আমার মা-বাবাকে বললাম, তখন তারা বললেন, বেটা, এটা তো খুব ভালো কথা। এই অজুহাতে আমাদের কিছু টেনশন কমে যাবে। যখন তোমার বেশি টাকা আসবে, তখন বাড়ির প্রয়োজন মিটে যাবে। কিন্তু আমি মানিনি এবং রাতে থাকতে অস্বীকার করলাম। পরের দিন যখন আমি মালকিনের বাড়িতে গেলাম, মালকিন আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার জিনিসপত্র কোথায়? আমি উত্তর দিলাম, মালকিন, আমি এখানে রাতে থাকতে পারব না, তাই আমি জিনিসপত্র আনিনি। মালকিন তার স্বামীর সাথে কথা বললেন এবং আমাকে থাকতে বললেন। সন্ধ্যায় যখন তারা ডিনার করছিলেন তখন তারা আমাকে তাদের কাছে ডাকলেন। মালকিন তার স্বামীর সামনে বললেন, রাহিলকে এখানেই রাখা যাক, কিন্তু আমি অস্বীকার করলাম। তখন মালিক বললেন, বেটা, থাকো। তোমার মালকিন বাড়িতে একা থাকে, তুমি তার দেখাশোনা করো। আমি তোমাকে এই কাজের জন্যই রেখেছিলাম যে তোমার মালকিন একা থাকে। আমার কোনো উত্তর জোগাল না। আমি আবার হ্যাঁ বললাম। আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। তারপর মালিক আমাকে আমার ঘর দেখিয়ে দিলেন এবং বললেন, তুমি আজ থেকে এখানে থাকবে। আমি বললাম, ঠিক আছে। এখন আমি রাত 1-2-0 পর্যন্ত বাড়ির ডিউটি করতাম এবং তারপর গিয়ে ঘুমিয়ে পড়তাম। এক রাতে আমি ঘরে একা ঘুমাচ্ছিলাম, হঠাৎ দরজা খোলার শব্দ শুনলাম। আমি ভাবলাম বাড়িতে কোথাও চোর ঢুকেছে কিনা। আমি ভয়ে ভয়ে বাইরে এলাম। দেখলাম খুব তীব্র ঝড়ো হাওয়া বইছে এবং দরজাগুলো খোলা আছে। আমি ভাবলাম হাওয়া খুব তীব্র, সম্ভবত এই কারণেই দরজা খুলে গেছে। যাই হোক, আমি দরজা বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমার পুরো দিন কাজ করেই কেটে গেল। প্রতিদিনের মতো আমি রাত 1-2-0 পর্যন্ত ডিউটি করতাম এবং তারপর গিয়ে ঘুমিয়ে পড়তাম। আবার দরজা খোলার শব্দ শুনলাম। এবারও আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম, আজ আবার দরজা খোলা আছে। আজ তো কোনো হাওয়াও বইছিল না। এভাবে করতে করতে পুরো সপ্তাহ কেটে গেল এবং আমি খুবই বিরক্ত হয়ে পড়েছিলাম। আমি সব দরজায় তালা লাগিয়ে ঘুমাতাম, তবুও দরজা অর্ধরাতে কে খুলে দিত। আমি ভাবলাম, আজ এই বিষয়টি লক্ষ্য করা যাক, শেষ পর্যন্ত কে দরজা খোলে। আজও আমি ডিউটি করে রাত 1-2-0 বাজে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম এবং ভান করে ঘুমিয়ে গেলাম। কিন্তু আজ রাত 2টা বেজে গেছে, কোনো নড়াচড়া অনুভব করলাম না। ঘুমের কারণে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যখন কোনো নড়াচড়া অনুভব করলাম না, তখন ভাবলাম কেউ মজাক করছে। আমার কিছুটা ক্ষুধা ও তৃষ্ণা লাগছিল, তাই আমি রান্নাঘরে গেলাম। ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে পানি পান করে ফিরে আসতে শুরু করলাম, তখন হঠাৎ আমার নজর পড়ল মালকিনের রুমের দিকে।
মালকিনকে দেখে আমি খুবই অস্বস্তিতে পড়ে গেলাম। মালকিনকে দেখে আমার হুঁশ উড়ে গেল। মালকিন বিছানায় শুয়েছিল, তার মাথার সব চুল ছড়ানো ছিল। তারপর সে উঠে বসে দোলা দিতে শুরু করল। আমি রান্নাঘরের কাছে দরজার পিছনে লুকিয়ে গেলাম। হঠাৎ মালকিন বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসতে শুরু করল। মালকিনের ছড়ানো চুল দেখে আমার ভয় লাগতে শুরু করল। আমি দেখলাম মালকিন তার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমিও মালকিনের পিছে পিছে চলতে শুরু করলাম। মালকিনের পুরো মুখে চুল ছিল, সে সাদা রঙের পোশাক পরেছিল এবং বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে হাঁটতে শুরু করল। মালকিনকে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু তার পিছে পিছে চলতে থাকলাম। আমার এটাও মনে ছিল না যে আমি বাংলোর দরজা খুলে রেখে এসেছি। আমি মালকিনের পিছে পিছে চলতে থাকলাম। হঠাৎ একটি খুব দ্রুত গাড়ি মালকিনের পাশ দিয়ে চলে গেল। আমি গাড়ির চালককে দেখার চেষ্টা করলাম। যখন গাড়ি চলে যাচ্ছিল, তখন আমি আবার মালকিনের দিকে তাকালাম, কিন্তু মালকিন সেখানে ছিল না। আমি সেই জায়গায় অনেকক্ষণ মালকিনকে খুঁজতে থাকলাম, কিন্তু সে পাওয়া গেল না। ক্লান্ত হয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে আমি বাংলোর দরজা বন্ধ করলাম এবং আবার আমার নজর পড়ল তার রুমের দিকে। আমি রুমের ভিতরে তাকিয়ে দেখলাম মালকিন তার রুমে ঘুমাচ্ছে, যা দেখে আমি হতবাক ও অস্বস্তিতে পড়ে গেলাম এবং খুব ভয় পেয়ে গেলাম। আমার মাথায় অনেক প্রশ্ন উঠছিল যে মালকিন তো এখনও বাইরে ঘুরছিল, তাহলে সে কিভাবে আবার রুমে চলে এল? কিন্তু প্রতিদিন দরজা খুলে আমি বন্ধ করলেই মালকিন কোথা থেকে আসে, এটা ভেবে আমার মাথা ব্যথা করতে শুরু করল এবং আমি খিল লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই মালকিন আমার রুমের দরজা নক করল এবং বলল, রাহিল, কি হয়েছে? আজ তুমি জাগতে অনেক দেরি করেছ। 1:00টা বেজে গেছে। আমি উঠে দ্রুত প্রস্তুত হয়ে নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা বানিয়ে মালকিনকে দিলাম এবং অন্যান্য নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এখন আমার মালকিনের থেকে ভয় লাগতে শুরু করেছিল এবং রাতের প্রশ্নগুলোও আমার মাথায় ঘুরছিল। এখন আমি আবার রাতের জন্য অপেক্ষা করছিলাম, যাতে মালকিনের উপর নজর রাখতে পারি যে সে রাতে কোথায় যায়। রাত 1-2টা পর্যন্ত ডিউটি দেওয়ার পর আমি আবার রুমে এসে অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ রাত 3টায় দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমি উঠে আমার রুম থেকে বেরিয়ে গেলাম, দেখলাম দরজা খোলা আছে এবং সেখানে কেউ নেই। আমি গেট থেকে বেরিয়ে দেখলাম মালকিন ঠিক রাস্তার ধারে যাচ্ছে। আমি কিছু দূরত্ব বজায় রেখে তার পিছে চলতে শুরু করলাম। আমি পিছে পিছে কিছু দূর গিয়েছি, এমন সময় হঠাৎ পিছে থেকে কেউ আমার কাঁধে হাত রাখল এবং আমাকে তার দিকে টান দিল। আমার প্রাণ উড়ে গেল। আমি পিছে ফিরে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে। সে বলল, তুমি চোরের মতো কোথায় যাচ্ছ? তুমি কে? আমি তার উত্তর না দিয়ে মালকিনের দিকে তাকালাম, দেখলাম মালকিন তার জায়গা থেকে উধাও হয়ে গেছে। আমি তাকে বললাম, আমি কারো বাড়িতে চাকর, এবং এখানে আমার মালকিনের পিছে এসেছি। এটা বলে আমি বাড়ির দিকে দৌড় দিলাম। বাড়ি পৌঁছে সরাসরি মালকিনের রুমের দিকে গেলাম। রুমের দরজা খোলার সাহস হল না। আমি জানালা দিয়ে রুমের ভিতরে তাকালাম, এমন সময় কেউ পিছে থেকে থাপ্পড় দিল। আমি পিছে তাকাতেই আমার চিৎকার বেরিয়ে গেল এবং আমি দরজা দিয়ে রুমের ভিতরে পড়ে গেলাম। দরজা ভিতর থেকে বন্ধ ছিল না, আমার পিছে মালকিন দাঁড়িয়ে ছিল। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং মালকিনের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় মালকিন বলল, রাহিল, তুমি এত রাতে এখানে কি করছ? আর আমার রুমে কেন উকি মারছ? মালকিনের হাতে পানির বোতল ছিল, মনে হচ্ছিল সে রান্নাঘর থেকে আসছে। আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম এবং মাটিতে পড়ে থাকা অবস্থায় মালকিনকে বললাম, আপনি এখানে আছেন, তাহলে বাইরে কে ছিল? আমি বাইরে কাউকে দেখেছি এবং রুমে আপনাকে দেখছি যে আপনি রুমে আছেন কি না। মালকিন বলল, যাও, শুয়ে পড়ো। আর কখনো এমন করো না। পরের দিন আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু আমার মালকিনের থেকে খুব ভয় লাগছিল। যখনই মালকিন আমাকে কাজের জন্য ডাকত, আমি ভয়ে ভয়ে উত্তর দিতাম। মালকিন আমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কোনো উত্তর দিলাম না এবং আমার কাজে ব্যস্ত থাকলাম। সেই রাতে মালকিন ঘুমিয়ে পড়ার পর আমি আমার রুমে চলে এলাম। সেই রাত 1-2টা বাজে আমি দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমি বাইরে বের হলে মালকিনকে বাইরে যেতে দেখলাম। আমি দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম এবং দেয়াল টপকে বাইরে চলে এলাম এবং মালকিনের পিছে পিছে যেতে লাগলাম। হঠাৎ আমি সামনে থেকে মালিককে আসতে দেখলাম। আমি দৌড়ে মালিকের দিকে এগিয়ে গেলাম। তার নজর আমার উপর পড়লে তিনি হতভম্ব ও বিব্রত হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, রাহিল বেটা, তুমি এখানে কি করছ? আমি হেসে বললাম, মালিক, মালকিন বাড়ি থেকে বের হয়ে এই দিকে গেছেন। মালিক, এবং আমি 1 ঘন্টা ধরে তাকে সেখানে খুঁজলাম, কিন্তু মালকিনকে পাওয়া গেল না।
তারপর মালিক আমাকে নিয়ে বাড়ির দিকে এলেন। দেখলাম দরজা ভিতর থেকে বন্ধ। আমি মনে মনে ভাবলাম, আজ তো মালকিন ধরা পড়বেই, কারণ দরজা তো আমি ভিতর থেকে বন্ধ করেছিলাম, আর দরজা ভিতরেই বন্ধ ছিল। এর মানে মালকিন এখনও ফেরেননি। মালিক বললেন, রাহিল, দরজা তো ভিতর থেকে বন্ধ। মালিক দরজায় ঘণ্টি বাজালেন। কিছুক্ষণ পর মালকিন দরজা খুললেন। আমি মালকিনকে দেখে হতভম্ব ও বিব্রত হয়ে গেলাম। আমার মনে হতে লাগল যেন আমি পাগল হয়ে গেছি। আমরা ভিতরে ঢুকলে মালকিন বললেন, ওরে আলী, তুমি বাইরে কখন গিয়েছিলে? আমি কি উত্তর দেব? নীরব থেকে গেলাম। আমি আমার ঘরের ভিতরে গেলাম এবং বিছানায় শুয়ে পড়তেই আমার চোখে ঘুম এল। আমি সকালে উঠে মালকিনের জন্য নাস্তা তৈরি করতে লাগলাম। মা ও মালিককে নাস্তা দেওয়ার পর আমি মালিককে বললাম, মালিক, আমি আপনার চাকরি ছেড়ে দিচ্ছি। মালিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? কি হয়েছে? কাজ কেন ছাড়তে চাও? আমি সব কথা সত্যি সত্যি মালিককে বলে দিলাম। মালিক বললেন, এমন কোনো কথা নেই। আমি এখানে আছি, তোমার কাজ ছাড়ার কোনো দরকার নেই। আমি নিজেই সব দেখে নেব। কমপক্ষে 1 সপ্তাহ থেকে 10 দিন আমি কোথাও যাব না। আমি এখন সব সামলাব। তুমি ভয় পেজো না। মালিকের উত্তর শুনে আমি কিছুটা সন্তুষ্ট হলাম। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, যার কারণে সেই রাতে খুব ভালো ঘুম হয়েছিল এবং সকালে চোখ খুল। এখন আমি পরের রাতের অপেক্ষা করতে লাগলাম যে এবার তো মালকিন ধরা পড়বেন। কিন্তু কোনো হুলস্থুল অনুভব হল না। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। যেদিন থেকে মালিক ফিরে এসেছিলেন, বাড়িতে শান্তি ছিল। আমি ভাবতে লাগলাম যে হয়তো বেশি কাজ করার কারণে আমার মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছিল। এখন মালিকের যাওয়ার সময়ও হয়ে গেল। মালিক যাওয়ার সময় আমাকে বলে গেলেন, বেটা রাহিল, এখন যদি তোমার মালকিন বাড়ি থেকে বের হয়, তাহলে আমাকে সাথে সাথে ফোন করে দিও। আমি যেখানেই থাকি তোমার কাছে চলে আসব। এ কথা শুনে আমি খুশি হলাম। পরের 2 দিন কোনো হুলস্থুল অনুভব হল না। তৃতীয় দিন আবার রাত 2:00 বাজে আমি দরজা খোলার শব্দ শুনলাম এবং মালিককে কল করে জানালাম যে মালকিন বাইরে চলে গেছেন। আমি মালকিনের পিছে পিছে যাচ্ছিলাম এবং মালিককে তার গতিবিধি সম্পর্কে জানাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাস্তায় মালিকের গাড়ি এসে গেছে। মালিক গাড়ি মালকিনের একদম কাছে এসে থামালেন এবং দ্রুত গাড়ি থেকে নেমে মালকিনের হাত ধরে গাড়িতে বসালেন, তারপর গাড়ি নিয়ে দ্রুত চলে গেলেন। কিছু দূরে একটি জঙ্গল ছিল, আমি মালিকের গাড়ি সেদিকে যেতে দেখলাম। আমি চিন্তিত হয়ে ভাবতে লাগলাম, মালিকের তো বাড়ি যাওয়া উচিত ছিল, এদিকে জঙ্গলে কোথায় যাচ্ছেন? আমি মালিকের পিছন ধাওয়া করার সিদ্ধান্ত নিলাম এবং গাড়ির পিছে পিছে জঙ্গলের ভেতরে চলে গেলাম। সেই ঘন জঙ্গলের নির্জন স্থানে কাঠের তৈরি একটি ছোট 1 কামরার ঘর ছিল। সেখানে আমি মালিকের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম। ভাঙা কাঠের দরজা দিয়ে ভেতরে উকি দিয়ে দেখলাম এবং যা শুনলাম তাতে আমি একবারে থরহরি কম্পিত হয়ে গেলাম। মালিক এবং মালকিন মুখোমুখি চেয়ারে বসেছিলেন। মালিক বলছিলেন, বলো আমাকে, কিন্তু মালকিন চুপ ছিলেন। মালিক আবার জিজ্ঞাসা করলেন, অদিতি, সবকিছু আমাকে পরিষ্কার করে বলো, নইলে আমি তোমাকে এখানেই মেরে ফেলব। মালকিন উত্তর দিলেন, তুমি এই কাজটা খুব ভালোভাবেই করতে পারো। আমি তোমার পিছন ধাওয়া করছি সেই সময় থেকে যখন জানতে পেরেছি তুমি ড্রাগের ব্যবসা করো। মালিক আতঙ্কিত হয়ে বললেন, কি অর্থ তোমার এই কথা? তুমি কি ধরনের কথা বলছ? তুমি পাগল হয়ে গেছ? মালকিন বললেন, বেশ করো, আর কত মিথ্যা বলবে? এই আরামায়েশের টাকা কয়েক বছরে কেউ এত দ্রুত কিভাবে অর্জন করতে পারে? মালিক উত্তর দিলেন, ঠিক আছে, যখন তুমি জানতেই পেরেছ, তাহলে ভালো। যাই হোক, তুমি আমার কি ক্ষতি করতে পারো? কিন্তু আমার এই রহস্য তুমি জেনে গেছ, তাই এখন তোমাকেও মরতে হবে। তুমি আমাকে মারবে? নিজের স্ত্রীকে মারতে তোমার লজ্জা করবে না? মালিক উত্তর দিলেন, যখন তোমার নিজের স্বামীর গোয়েন্দাগিরি করতে লজ্জা হয়নি, তখন আমার কেন হবে? আমার লক্ষ্যের পথে যে কেউ আসবে তাকে মরতে হবে, সে আমার স্ত্রী হোক না কেন। যাই হোক, লোকেরা ফলাফল দেখে, এটা দেখে না যে সাফল্যের জন্য কোনো পথ বেছে নেওয়া হয়েছে। মালকিন জোরে হেসে বললেন, তুমি আমাকে কি বোকা ভেবেছ? তুমি জানো না আমি একজন ব্রিগেডিয়ারের মেয়ে? আর তোমার তথ্যের জন্য জানিয়ে দিই, আমি আমার বাবাকে তোমার সম্পর্কে সব জানিয়ে দিয়েছি। অভিশপ্ত ছিল সেই দিন যেদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম এবং বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তুমি ভাবছ আমাকে মেরে এখান থেকে পালিয়ে যাবে? তাহলে তোমার তথ্যের জন্য জানিয়ে দিই, বাবা সাদা পোশাকে তার লোকজন এখানে পাঠিয়েছেন। যখন তুমি আমাকে ধরে ফেলেছিলে তখনই তারা তোমাকে দেখে ফেলেছিল। তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে। এই সময়ে মালিক জোরে বললেন, সবাই ভেতরে আসো। জোরে দরজা খুলে সাদা পোশাকে 2 জন লোক ভেতরে ঢুকল।
তারা ভেতরে আসামাত্র মালিক মালকিনকে ধরে ফেললেন এবং বললেন, আমাকে ধরার জন্য খুব ভালো প্ল্যান করেছিলে, কিন্তু আমি তোমার থেকে এক ধাপ এগিয়ে থাকি। আমাকে ছেড়ে দাও, নইলে এই মেয়েটাকে মেরে ফেলবু। চালাক নারী, তুমি তোমার পরিচয় গোপন করে আমার সাথে বিয়ে করেছিলে। ভেতরে আসা একজন হেসে বলল, আর তুমি কত বোকা, যাকে বিয়ে করেছ তার সম্পর্কে কিছুই জানো না। মালকিন বললেন, এতে কোনো লাভ নেই। তুমি আমাকে মেরেও পালাতে পারবে না। মালিক এটা শুনে মালকিনকে তার লোকজনের দিকে ধাক্কা দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেলেন। আমি লুকিয়ে এইসব দেখছিলাম। 5 মিনিট পরে দুজন লোক ফিরে এসে বলল, খারাপ খবর হলো সে পালিয়ে গেছে, আর ভালো খবর হলো আমরা তার গাড়িতে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছি, যেখানেই যাক আমরা সহজেই তার সন্ধান পাব। এই সময়ে মালকিনের নজর আমার উপর পড়ল এবং তিনি তার একজন সহকারীকে আমাকে আনার জন্য বললেন। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু ধরা পড়লাম। তারা আমাকে মালকিনের কাছে নিয়ে গেল এবং মালকিন আমাকে জিজ্ঞাসা করলেন, ফরহান, তুমি কি শুনেছ? আমি মাথা নিচু করে বললাম, মালকিন, আমি কিছু শুনে ফেলেছি। মালকিনের সাথে থাকা একজন লোক বলল, রাহিলকে গাড়িতে বসাও। একজন আমার চোখে পট্টি বেঁধে দিল এবং আমাকে গাড়িতে বসিয়ে দিল। মালকিন সেই লোকটিকে বললেন, সফদারকে ট্র্যাক করো, সে কোথায় আছে? জঙ্গল থেকে বের হওয়ার পর গাড়ি এক জায়গায় থামল। এই সময়ে সেই লোকটি বলল, আমি সফদারকে ট্র্যাক করেছি, সে এখন আমাদের থেকে 5 মিনিটের দূরত্বে আছে। মালকিন বললেন, এটা করো, লোকেশনটি গুগলিপেস খাম থেকে সফদর এই বাংলোতেই ছিল। চলো দেখি। মালকিন এবং তার 2 সঙ্গী গাড়ি থেকে নেমে বাংলোর ভিতরে ঢুকে গেল। মালকিন বলল, পালানোর চেষ্টা করো না, কারণ এটা তুমি শুধু আমাকেই প্রতারিত করনি, বরং নিরীহ মানুষের জীবন নিয়েও খেলেছ। তাই এখন আমরা তোমাকে না নিয়ে ফিরে যাব না। সে অনেক প্রতিরোধ করল, কিন্তু ধরা পড়ল। মালকিনের লোকেরা মালিককে গাড়িতে বসিয়ে চলে গেল। এরপর মালকিন আমাকে বলল, রাহিল, আমরা তোমার সাহেবের গাড়িতে তোমার বাড়ি যাব। আমাকে ক্ষমা করে দিও, আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো ছিল না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার অপরাধী স্বামীকে ডাকো, আর আমি তার অপরাধ তার নিজের মুখ থেকে শুনি। তুমি ঠিক তাই করেছ যেটা আমি চেয়েছিলাম। আমার জন্য সবকিছু খুব কঠিন ছিল, কিন্তু আমি মালকিনের উপর অবাক হয়েছিলাম, এত ছোট বয়সে সে কতটা সাহসী ছিল। নিশ্চিতভাবেই সেই দিন আমি তাদের দ্বারা খুব প্রভাবিত হয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগল তোমাদের এই গল্প? আমি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে আরেকটি ভালো গল্প নিয়ে।